আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুনেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার প্রত্যয়। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতের ঘোষণা, প্রথমবার জাতীয় সেনা শহীদ দিবস পালন। সে সময়ের বিডিআর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বললেন সেনা প্রধান, নিজেরা হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে সতর্কতা। তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন, এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমানের আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার কাজ। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু, দলের প্রতিষ্ঠাকালীন নেতার বিদায়ে রাজনৈতিক অঙ্গনের শোক। এবং বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত, বি গ্রুপে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে পরাজিত দলের বিদায় নিশ্চিত। এছাড়াও নিটোল তথা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেছেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করবেন তিনি মনে করেন সরকারে নয়, রাজপথে থেকে দেশের কাজে বেশি অবদান রাখতে পারবেন। মুস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি অনানুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন দুটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত। লিখেছেন, দায়িত্ব থেকে ইস্তফা দেয়া সমীচীন মনে করছি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। নাহিদ ইসলাম বলেন, সরকারের বাইরে থেকে দেশের উন্নয়নে বেশি অবদান রাখা যাবে। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বর্তমান সরকারের সফলতার সঙ্গে ব্যর্থতাও আছে স্বীকার করেন নতুন রাজনৈতিক দলে অংশ নিতে যাওয়া এই তরুণ নেতা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সফল হবে বলে আশাবাদী তিনি। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পিলখানা ট্র্যাজেডির 16তম বছরে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না।
সাদি মাহমুদের রিপোর্ট। পিলখানা ট্র্যাজেডির পর কেটে গেছে 16 বছর। দীর্ঘ সময়েও শোক কাটিয়ে উঠতে পারেননি শহীদদের স্বজনরা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সে সময়ের বিডিআর সদর দফতরে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। প্রতি বছর এই দিনটিতে নিহতদের স্বজন ও সহকর্মীরা জড়ো হন বনানীর সামরিক কবরস্থানে, শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়ায় স্মরণ করেন তাদের। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির মহাপরিচালক। পরে শহীদদের স্বজনরা শ্রদ্ধা জানান। আমরা যারা বিচারটা দেখে দিতে পারি, যারা মারা গেছে তাদের আত্মাটা শান্তি পায় যে বিচার হচ্ছে। শেখ হাসিনার রেজিমে বিচারটা কখনো হবে না, কারণ ওখানে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। যতদিন না মৃত্যু হয় ততদিন বিচার চাবো, সঠিক বিচার। যারা ক্রিমিনাল পলাতক আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া। দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। দীর্ঘ 16 বছর পর চলতি বছর থেকে দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এখানে কোনো ইফ বা বাট নেই, ফুল স্টপ। যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছেন তারা দোষী। রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নিজেরা হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করেন তিনি। মাসরুর শাকিলের রিপোর্ট। 2009 সালে রাজধানীর পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার দিনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সেনা দিবস হিসেবে পালন। সেদিনের ঘটনা নিয়ে আলোচনায় অংশ নেন নিহত ও আহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও সাবেক সেনা সদস্যরা। দিবসটিতে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে সেনাপ্রধান তার বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, সেনাবাহিনীতে গত 15 বছরে বঞ্চিতদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or স্মৃতিচারণে শহীদ পরিবারের সদস্যরা ঘটনার মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা, সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ঐক্যে যেন ফাটল না ধরে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। গণতন্ত্রের একটি মূল মন্ত্র হচ্ছে, আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেটি দলের ভিতরেই হোক, সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন, আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের
মানুষের স্বার্থে হবে। আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রয়োজনে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে এই নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন জানিয়ে উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম কোনোভাবেই যেন না বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যুক্তরাষ্ট্রের সরকারি তহবিল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে $29.90 মিলিয়ন বা প্রায় 352 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, মাত্র 2 জন কর্মকর্তা আছেন এমন সংগঠনে এই অর্থ পাঠানো হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে এই বিষয়ে তদন্ত হবে কিনা জানতে চাওয়া হয়। এখন যদি এটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। আর কথা হলো কার কাছে এসেছে, বড় হলো কি উদ্দেশ্যে টাকাটা নিয়েছে সে এবং খরচ করেছে। এনজিও অফিসগুলোকে হয়তো আমরা জিজ্ঞেস করে কোথায় আসে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান আছে, না হলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে। তো এই জিনিসগুলো আমরা, কারণ এগুলো ওদের ইসে করার কথা, এই জিনিসগুলো জানার কথা বেশি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা যদি চেষ্টা করছি যে রোজার সময় যারা কোনো রকমভাবে দাম না বাড়ে, সেটা দেশে স্থিতিশীলতা দরকার। এটা রাজনৈতিক দিক, এই ল অ্যান্ড অর্ডার ব্যাপারে বড় প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। সভায় গ্যাস সংকট মেটাতে 2 কার্গো এলএনজি ছাড়াও রমজানের জন্য 50,000 টন গম এবং 60,000 টন সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সব সুবিধা সহ চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল ও পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে ওই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। আপিলকারীদের পক্ষে আইনজীবী সালাউদ্দিন দোলন বলেছেন, 85 জনের মধ্যে 3 জন মারা গেছেন। ওই 3 জনের পরিবারও সুযোগ সুবিধা পাবেন। আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকুরি ফিরে পাওয়া 2 জন। 2005 সালের 3রা সেপ্টেম্বর পিএসসির মাধ্যমে 320 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচন করা হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 320 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে ওই বছরই চাকরিচ্যুত করা হয়। আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন সকল সুযোগ সুবিধা সহ। শুধু যেই সময়টা ওনারা কর্মরত ছিলেন না, সেই সময়টা লিভ এক্সট্রাঅর্ডিনারি লিভ হিসেবে ট্রিট করা হবে। অনেক অনেক আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, মানে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। সেটা মানে আপনারা রায়বাজার প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুব খুশি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হয়েছে কিনা সর্বোচ্চ আদালতে তারা সেই প্রশ্ন তুলেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, আদালতের ওপর চাপ প্রয়োগ করতে চান না, ন্যায় বিচারের প্রত্যাশায় আছেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করেছিল জামায়াতে ইসলামী। এ অবস্থায় ওই মামলায় রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি সকালে শুরু হয় আপিল বিভাগে। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী আদালতকে বলেন, আন্তর্জাতিক আইন মানা হলে আজহার সহ কাউকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যেত না। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো
এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে রিভিউ আবেদনের থেকে আপিলের অনুমতি দেওয়া যাবে কিনা সে সম্পর্কে সিনিয়র আইনজীবী প্রবীণ নিয়োগীর মতামত নেন প্রধান বিচারপতি। এরপর শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চ। আদালত থেকে বের হয়ে নিজের প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা আদালতে এসেছিলাম শুনানিটা অবজার্ভ করার জন্য। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। 2014 সালের 30শে ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুর দণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23শে অক্টোবর মৃত্যুর দণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর তার জানাজার নামাজে অংশ নেন রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। বিএনপির বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাহুল রায় রিপোর্ট। বাম রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের শুরু দেশের রাজনীতিতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল নোমানের। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে পদার্পণ। চট্টগ্রাম ৯ আসন থেকে ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং ২০০১ সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে তার ধানমন্ডির বাসভবনে ছুটে আসেন বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। শেষবার দেখতে আসেন বিশিষ্টজনেরা। উনি অনেক ক্ষেত্রে বিচরণ করেছেন। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কিন্তু ওনার অন্যতম অবদান ছিল। যাদের হারিয়ে আমরা দুর্বল হচ্ছি তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকটি নামাজের জানাজায় অংশ নেন দলের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামে একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। চট্টগ্রামে নিজের গ্রামের বাড়িতে দাফন হওয়ার কথা রয়েছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই বরেণ্য রাজনীতিবিদের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারে প্রসঙ্গ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বন্ধ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ। ভারী বর্ষণের কারণে ম্যাচের টসও হতে পারেনি। থেমে থেমে হালকা ও ভারী বর্ষণের কারণে শেষ পর্যন্ত কোনো বল মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই ম্যাচ। এতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু দলকে। এর আগে বৃষ্টি থামলে গ্রাউন্ডসম্যানরা মাঠ শুকানোর কাজে ব্যস্ত সময় পার করলেও থেমে থেমে আবার বৃষ্টি শুরু হলে উইকেট থেকে কাভার সরাতে পারেনি আয়োজকরা।
আউটফিল্ডে অতিরিক্ত পানি থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। বি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে প্রোটিয়ারা, সমান পয়েন্ট নিয়ে নিট রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে স্টিভেন স্মিথের ওজিরা। নিজেদের পরের ম্যাচে অস্ট্রেলিয়া লড়বে আফগানিস্তানের সঙ্গে, আর সাউথ আফ্রিকার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সাথে 5 উইকেটে হেরে 1 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হলো গত আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশের। দলের এই বিপর্যয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্লেষণ, বোলিং চলনসই হলেও ব্যাটিং ব্যর্থতার জন্য এই বিপর্যয়। সোমবার রাওয়ালপিন্ডিতে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার অধিনায়ক স্বীকার করেছেন বাংলাদেশকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। আক্ষেপের সুরে তিনি বলেছেন, যেদিন টিমের বোলিং ভালো হয় সেদিন ব্যাটিং হয় না, আর যেদিন ব্যাটিং ভালো হয় সেদিন বোলিং সাপোর্ট ভালো হয় না। Very disappointing as a captain, and I think if you look at our bowling unit last couple of years, we did a great job, and we have some quality fast bowlers and spinners. As a batting group and the fielding side, we need to improve a lot, and I said a lot of time that we need to improve a lot as a batting unit. বৃষ্টিতে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেমিফাইনালের রেসে টিকে থাকতে আফগানিস্তান ও ইংল্যান্ডের সামনে জয়ের কোনো বিকল্প নেই। চলতি আসরে 2 দলই হার দিয়ে আসর শুরু করায় এই ম্যাচেই পরাজিত দলের বিদায় নিশ্চিত হয়ে উঠবে। বৈশ্বিক আসর ছাড়া দ্বিপাক্ষিক ওয়ানডেতে ইংল্যান্ড আফগানিস্তান কখনো মুখোমুখি হয়নি। 3 বারের দেখায় 2 বার জিতেছে ইংলিশরা। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে 3 লায়ন্সদের হারিয়েছিল আফগানরা। সেই সুখস্মৃতি বাড়তি অনুপ্রেরণা হতে পারে নবী রশিদ খানদের। লাহোরে বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত 3টি প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন ভারসাম্য অবস্থাকে স্বাগত জানিয়েছে মস্কো। এদিকে রাশিয়াকে আগ্রাসী হিসেবে উল্লেখ না করে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে জাতিসংঘ। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হুঁশিয়ার করে বলেছেন, শান্তি মানেই ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের শান্তি আলোচনায় শেষ পর্যন্ত ইউরোপের অংশগ্রহণের প্রয়োজন হবে। তবে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় কবিতা পরিষদ পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার 2025 প্রদান করা হয়। কবিতায় কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্যে ফয়েজ আহমেদ পুরস্কার পান কবি হাসান হাফিজ, এবং জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার দেওয়া হয় কবি জুলফিকার হোসেন তারাকে। পুরস্কার প্রদান করেন জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শালীন রেজা সহ দেশবরেণ্য লেখক ও কবিরা। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুদিনের এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার জমকালো অনুষ্ঠানে দেশি বিদেশি শিল্পীরা অংশ নেন। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। কৃষি সংবাদ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে এবছর প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের আক্রমণ না হলে ভালো ফলন পাওয়ার আশা করা হচ্ছে। আমের মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার আম চাষি ও ব্যবসায়ীরা। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ।
পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কক্সবাজারে গ্রিন স্কুল কর্মসূচি হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে ILO ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এনরুট ফাউন্ডেশন কর্মসূচির আয়োজন করে। শহরের ব্যায়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমেন শর্মা, এনরুট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তারিকুল হক, ILOর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার M নাভিদ আকবর। পরে প্লাস্টিক দূষণ থেকে পরিবেশ প্রতিবেশ রক্ষায় শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। টাঙ্গাইলে পরিবেশ প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছে ফেডারেল রিপোর্টার সোসাইটি। গলফ অয়েলের সহযোগিতায় ঢাকা টাঙ্গাইল 4 লেন মহাসড়কের আশেকপুর বাইপাসে এই কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সংগঠনের সদস্য ও বিশিষ্টজনরা। পরিবেশ সুরক্ষার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে মহাসড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির 1000 গাছের চারা রোপণ করা হয়। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSCX সূচক 32 পয়েন্ট বেড়ে 5267 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 607 কোটি 20 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 62 কোটি 92 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 196টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর, নামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার প্রত্যয়। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতের ঘোষণা, প্রথমবার জাতীয় সেনা শহীদ দিবস পালন। সে সময়ের বিডিআর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বললেন সেনা প্রধান। নিজেরা হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে সতর্কতা। করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন, এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি। একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমানের আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখার তাগিদ। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু, দলের প্রতিষ্ঠাকালীন নেতার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শোক। এবং বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত। বি গ্রুপে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে পরাজিত দলের বিদায় নিশ্চিত। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।